বাংলাদেশে বিগত 4টি নির্বাচনে ফল প্রকাশের পরই প্রথম যে বিশ্বনেতা বিজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, যিনিই দিল্লির ক্ষমতায় থাকুন না কেন, এই নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকালেও ঠিক সেই রেওয়াজেরই পুনরাবৃত্তি ঘটল, যদিও বাংলাদেশে ভাবী প্রধানমন্ত্রীর নাম এখন বদলে গেছে। এবং একটানা 4টি নির্বাচনে জেতার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এই ভোটে লড়ার সুযোগই পায়নি। এই প্রেক্ষাপটেই শুক্রবার সকালে ভারতের 9টা বাজার ঠিক পরপরই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয় নির্বাচনে বিএনপির নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি আরও লেখেন, এই জয় দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ আপনার নেতৃত্বে আস্থা রেখেছে। আধ ঘন্টা খানেক পরে তিনি একই জিনিস পোস্ট করলেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরও বেশি মানুষের কাছে সেই বার্তা পৌঁছে যেতে পারে যে তারেক রহমানের প্রতি ভারত অতীতে রীতিমতো শীতল মনোভাব দেখিয়েছে এবং তাঁর সৌজন্যমূলক পদক্ষেপেও পাল্টা সাড়া দেয়নি। সেই একই রাজনীতিবিদের প্রতি এই আচরণকে রীতিমতো ডিপ্লোম্যাটিক ইউটার্ন বলেই বর্ণনা করা যায়। ভারতে পর্যবেক্ষকরা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি শক্তিশালী বিএনপি সরকারই ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি। সেই উপলব্ধি থেকেই ভারতের এই পদক্ষেপ। সেই সঙ্গে তারা এটাও বলছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে বলেই এই ঘনিষ্ঠতা দানা বাঁধছে, এটাও আন্দাজ করা মোটেই কঠিন নয়। অতীতে বিএনপি সরকারগুলোর আমলে দিল্লির সঙ্গে সম্পর্কে যতই ওঠাপড়া থাকুক, ভারত যে আপাতত সেসব পুরনো বিষয় মনে না রেখে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী, প্রধানমন্ত্রী মোদীর বার্তায় সে কথা স্পষ্ট হয়ে গেছে। তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত যে বিভিন্ন ইস্যু ধরে ধরে আলাদা অবস্থান নিতে চায়, দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সেটা বুঝিয়ে দিয়েছেন। ভারতের শাসক দল বিজেপির পক্ষ থেকে যেমন বলা হচ্ছে যে ঢাকায় যে দলের সরকারি ক্ষমতায় আসুক, সে দেশে হিন্দুদের ওপর নির্যাতন অত্যাচার বন্ধ না হলে সেই সরকারের সঙ্গে সম্পর্ক কিছুতেই সহজ হতে পারে না। তবে সার্বিকভাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অবসানে একটি নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের আগমনকে ভারত যে স্বাগত জানাচ্ছে এবং তাদের প্রতি ইতিবাচক বার্তা পাঠাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যখন প্রথমবার নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় এলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ভারতে বিজেপি ও বাংলাদেশে বিএনপি দুটো দলই যেহেতু সেন্টার রাইট বা দক্ষিণপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির জন্য পরিচিত, এই দুটো দলের মধ্যে একটা স্বাভাবিক সহজ সম্পর্ক গড়ে উঠতে পারে বলেই তারেক রহমান তখন ধারণা করেছিলেন। এরকমটাই তখন বিবিসিকে আভাস দিয়েছিলেন তাঁর উপদেষ্টারা। তাছাড়া কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক যেহেতু ছিল ঐতিহাসিক, সেই কংগ্রেসের এক দশকব্যাপী শাসনের অবসানও তারেক রহমানের এই ভাবনাকে অবশ্যই প্রভাবিত করেছিল। বিজেপির নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টাতেই প্রধানমন্ত্রী মোদীকে তখন তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রীতি উপহারও পাঠানো হয়েছিল। দিল্লিতে সেটি পৌঁছে দিয়েছিলেন বিজেপির বৈদেশিক বিভাগের তখনকার নেতা বিজয় জলি। পাঠানো হয়েছিল আরও নানা ধরনের ফিলার, কিন্তু যে কোনো কারণেই হোক ভারত কিন্তু তখন তার পাল্টা সৌজন্য দেখায়নি কিংবা দেখাতে পারেনি। দিল্লিতে পর্যবেক্ষকরা অনেকে ধারণা করেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলোই তারেক রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি না করতে সরকারকে সে সময় পরামর্শ দিয়েছিল। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আবার বলছেন, প্রধানমন্ত্রী হাসিনা আবার বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপনের ব্যাপারে খুব স্পর্শকাতর ছিলেন। তাঁর সেন্সিটিভিটিও একটা খুব বড় কারণ যে এই যোগাযোগটা সেভাবে হয়ে ওঠেনি। বিএনপির সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া ততদিনে শারীরিকভাবে বেশ অসুস্থ। দলের হ্রাস ক্রমশ চলে যাচ্ছে তারেক রহমানের হাতেই। তবে প্রকাশ্যে না হলেও বিএনপির নানা স্তরের নেতাদের সঙ্গে ট্র্যাক টু স্তরে বা পর্দার আড়ালে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ, নিরাপত্তা কর্মকর্তাদের মারফত একটা যোগাযোগ ভারত বরাবর বিএনপির সঙ্গে রাখতে চেষ্টা করে গেছে। মিস্টার চক্রবর্তী বিবিসিকে বলছিলেন, সে সময় আমি নিজেই এ ধরনের একাধিক বৈঠকে উপস্থিত ছিলাম, দিল্লিতে তো বটেই, এমনকি ব্যাংককেও। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতার নাটকীয় পালাবদলের পর
সার্বিকভাবে বিএনপির প্রতি এবং অবশ্যই তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতে একটা আমূল পরিবর্তন আসে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি যে ভারতের অবধারিত পছন্দ বা অটোমেটিক চয়েস, সেই উপলব্ধি দিল্লির মনোভাবে এই পরিবর্তনের প্রধান কারণ। 2008 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন রাজনীতি ছাড়ার মুচলেকা লিখিয়ে নিয়ে তারেক রহমানকে লন্ডন যেতে বাধ্য করেছিল, তখন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী বিবিসিকে বলছিলেন, সে সময়ের কথা আমার পরিষ্কার মনে আছে এবং 2001 থেকে 2006 বিএনপি আমলের সেই তারেকের বিরুদ্ধে অভিযোগের যে পাহাড় ছিল তাতে কোনো সন্দেহ নেই। এখন 17 বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে কাটানোর পর তিনি কতটা পাল্টে গেছেন, তার মানসিকতায় কতটা পরিবর্তন এসেছে, এটা বলা খুব মুশকিল। কিন্তু এটা ধারণা করতেই পারি, ভারত যেভাবে এখন তার প্রতি ওপেন আউটরিচ করছে, প্রধানমন্ত্রী মোদী তাকে চিঠি লিখছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন, তাতে অবশ্যই ভারত তার কাছ থেকে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়েছে। এখন এই সব প্রতিশ্রুতিগুলো ঠিক কি হতে পারে সেটা আন্দাজ করা কঠিন হলেও বিএনপিও আপাতত তাদের পুরনো ভারত বিরোধিতার রাজনীতিকে আঁকড়ে থাকবে না বলে দিল্লিতে অনেক পর্যবেক্ষকই ধারণা করছেন। বিএনপি তাদের পররাষ্ট্রনীতিকে বাংলাদেশ ফার্স্ট বলেই বর্ণনা করে থাকে, তবে তারেক রহমান তার সাম্প্রতিক ভাষণগুলোতে ভারতকে কখনোই কড়া ভাষায় আক্রমণ করেননি, সেটাকেও দিল্লি ইতিবাচক বলেই মনে করছে। ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ আস্থা রেখেছে একথা উচ্চারণ করতে নরেন্দ্র মোদী যে এতটুকুও সময় নেননি, তার পেছনে বড় কারণ এগুলোই। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিকার আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়ক যোগ করছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি নিয়েও পরবর্তী বিএনপি সরকার যে খুব বেশি জোরাজুরি করবে না, এটাই তার বিশ্বাস। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এটাকে খুব বড় ইস্যু করার চেষ্টা করেছিল বলে তিনি জানাচ্ছেন। আরও বলছেন, তারেক রহমানের সরকার বা বিরোধীরা এখনো হয়তো মুখে সেই দাবি জানাবেন, কিন্তু তার জন্য দিল্লির সঙ্গে অন্য কোনো আলোচনা থমকে যাবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। গত 1.5 বছরে বাংলাদেশে যে ইস্যুটি নিয়ে ভারত সবচেয়ে বেশি প্রতিবাদে সরব ছিল, সেটি হলো সেদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন। এই ইস্যুতে ঢাকার অন্তর্বর্তী সরকার আর দিল্লিতে মোদী সরকার বহুবার বিতর্কেও জড়িয়েছে। বাংলাদেশ এইসব অভিযোগকে অতিরঞ্জন আর মিথ্যা প্রোপাগ্যান্ডা বলে উড়িয়ে দিলেও দিল্লি কিন্তু তাদের অভিযোগে অনড় থেকেছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় এলে সেই অবস্থার কতটা পরিবর্তন ঘটে, এটা একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় হবে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার অবশ্য মনে করেন, বাংলাদেশে কারা ক্ষমতায় এলো তাতে সত্যিই কিছু যায় আসে না, কারণ সেদেশে হিন্দুদের অবস্থার উন্নতি না ঘটলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা না করাই ভালো। বিবিসিকে তিনি বলছিলেন, আমাদের অভিজ্ঞতা বলে বাংলাদেশে যে দলের সরকারই থাকুক, হিন্দুদের ওপর অত্যাচার কখনোই বন্ধ হয় না। সে আওয়ামী লীগই বলি অথবা বিএনপির সরকার, খুন ধর্ষণ লুটপাট চলতেই থাকে। আর এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা তো দেখেছি একজন হিন্দু যুবকের লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর 15-16 বছরের কিশোররা মোবাইলে সেই ভিডিও রেকর্ড করে যাচ্ছে। নতুন সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি একটু অন্তত মানবিক মুখ দেখাবে, এই প্রত্যাশা জানালেও তিনি অবশ্য মনে করেন না বাস্তবে তেমন কোনো বড় পরিবর্তন হবে। দেবজিৎ সরকার বলছেন, বাংলাদেশেও হিন্দুদের জন্য সত্যিই দিন বদলাবে আমরা ঠিক এমনটা আশা করার মতো অবস্থাতেই নেই। পশ্চিমবঙ্গে কোনো কোনো পর্যবেক্ষক আবার মনে করেন, ওই রাজ্যে বিধানসভা নির্বাচন যেহেতু আসন্ন, তাই সেই ভোট পর্ব না মেটা পর্যন্ত বিজেপি বাংলাদেশে হিন্দু নির্যাতনের ইস্যুকে জিইয়ে রাখতে চাইবে। তবে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা বাংলাদেশের নতুন শাসকদের নিয়ে যতই উদাসীনতা দেখাক, দিল্লিতে তাদের সরকার কিন্তু রীতিমতো উচ্ছ্বাসের সঙ্গেই সেদেশের নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিচ্ছে। আর তার প্রধান কারণও একটাই, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানই ভারতের জন্য সেরা বাজি, কিংবা বলা ভালো একমাত্র বাজি। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি।